হরমুজ উপকূলে ইরানের ৬টি শহরের ৯০টি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলা, দুদিনে নিহত ১৪। বাহরাইন ও কুয়েতে পাল্টা হামলা তেহরানের। ইরাকে শোক সমাবেশের পর ইরানের মাশহাদে ফিরছে খামেনির কফিন, সেখানেই চিরনিদ্রায় শায়িত হবেন প্রয়াত নেতা। যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান কিনছে তুরস্ক। নাখোশ নেতানিয়াহু। ৮টি চীনা সাবমেরিন কিনছে পাকিস্তান। স্বাগত স্টার ওয়ার্ল্ডে, আপনাদের সাথে আছে আমি রোকসানা রিমি। দ্বিতীয় দিনের মতো ইরানের বড় ধরনের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ উপকূলে ৬টি শহরে ৯০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে যুক্তরাষ্ট্র। ২ রাতের হামলায় মারা গিয়েছে ১৪ জন ইরানি। জবাবে কাতার, কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালায় তেহরান। ইরানের স্পিকার বাগের গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রকে প্রতিশ্রুতি ভঙ্গ করার চরম মূল্য দিতে হবে। আগুন আর ধোঁয়ায় ঢেকে গেছে ইরানের দক্ষিণাঞ্চল। হরমুজগান প্রদেশের কুহেস্তাক বন্দর, বন্দর আব্বাস, কেশম দ্বীপ, শিরিক, এমনকি আবু মুসা দ্বীপেও একের পর এক বিস্ফোরণের শব্দ। টানা দ্বিতীয় দিনের মতো ইরানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। যদিও যুক্তরাষ্ট্র বলছে হামলার লক্ষ্যবস্তু ইরানের সামরিক সক্ষমতা, তবে ইরানের গণমাধ্যমগুলোর তথ্য বলছে গোলাস্তান প্রদেশের আকটেক-খান রেল সেতুতেও মিসাইল হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। চুপ করে বসে নেই ইরানও। এরই মধ্যে বাহরাইন ও কুয়েতে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। মিসাইল ও ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে কাতার। সর্বোচ্চ সতর্কতা জারি করে নাগরিকদের ঘরে থাকার নির্দেশনা দিয়েছে দেশটি। বাহরাইনেও জারি রয়েছে সতর্কতা। এমন পরিস্থিতিতে আরও কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাটো সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের তিনি বলেন, ইরানের প্রতিটি হামলার ২০ গুণ জোরালো জবাব দেবে যুক্তরাষ্ট্র। আমরা তাদের উপর কঠোর হামলা চালিয়েছি। তারা যখনই আমাদের উপর হামলা করবে, আমরা তার চেয়ে ২০ গুণ জোরালো হামলা চালাবো। সামরিকভাবে আমরা ইতিমধ্যে জিতেছি। ইরান সমঝোতা করতে মরিয়া। এর আগে ইরানের সাথে স্বাক্ষরিত সমঝোতা স্মারককে সমাপ্ত বলে ঘোষণা করেন ট্রাম্প। হুমকি দেন দেশের বিদ্যুৎ কেন্দ্র ও পানি বিশুদ্ধকরণ স্থাপনায় ফের হামলার। ট্রাম্পের বক্তব্যকে নোংরা আখ্যা দিয়ে প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, নোংরা কথার জবাব ইরানিরা দেবে কাজে। ইরানি উপপররাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের বক্তব্যকে বলপ্রয়োগের নীতির ব্যর্থতার স্বীকারোক্তি বলে আখ্যা দিয়েছেন। হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়ারও হুমকি দিয়েছে ইরান। তাদের দাবি, সমঝোতা স্মারক অনুযায়ী হরমুজ প্রণালী পরিচালনার অধিকার ইরানের, আর তার বাইরে কোনো বিকল্প ব্যবস্থা তারা মেনে নেবে না। ইফফাতিরা, স্টার নিউজ। ইরাকের শিয়া অধ্যুষিত ২ পবিত্র শহর নাজাফ ও কারবালায় শোক সমাবেশ ও শ্রদ্ধার পর নিজের জন্ম শহর ইরানের মাশহাদে ফিরছে খামেনির কফিন। এর আগে নাজাফ ও কারবালার শোকযাত্রা ও নামাজের জানাজায় যোগ দেয় অন্তত ৪০ লাখ মানুষ। মাশহাদে শিয়া মতাবলম্বীদের ইমাম রেজার কবরের পাশেই শায়িত হবেন ইরানের প্রয়াত এই সর্বোচ্চ নেতা। ইরাকের নাজাফ আর কারবালায় লাখ লাখ মানুষের কান্নার রোল। আবেগ, স্মৃতি আর ভালোবাসায় মোড়ানো ছিল ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিন। বুধবার দিনভর ইরানের বিপ্লবী নেতার কফিনে শ্রদ্ধা জানায় শোকার্ত ইরাকিরা। প্রথমে খামেনির কফিন নেওয়া হয় নাজাফে, যেখানে প্রখ্যাত সাহাবী হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর কবর রয়েছে। এ শোকযাত্রায় খামেনির কফিন ঘিরে ছিল বিপুল সংখ্যক শোকার্ত মানুষ, যারা এক নজর দেখতে এসেছেন প্রিয় নেতাকে। নাজাফ থেকে খামেনির মরদেহ নেওয়া হয় গুরুত্বপূর্ণ আরেক শহর কারবালায়। তখন বিকেল গড়িয়ে রাত হয়ে যায়, তবু লাখ লাখ মানুষ ছিল তার অপেক্ষায়। কারবালায় রয়েছে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর কবর।
منكم هذه إلى المدينة فلينظر বিপুল সংখ্যক মানুষের শ্রদ্ধা নিবেদন ও জানাজা শেষে খামেনিকে ফিরিয়ে নেওয়া হয় ইরানে। নিজের জন্মস্থান ও আধ্যাত্মিক নগরী মাশহাদে শিয়াদের ইমাম রেজার কবরের পাশে শায়িত হবেন বিপ্লবী এই নেতা। আয়াতুল্লাহ আলী খামেনি সর্বোচ্চ নেতা হিসেবে কখনোই ইরাক সফর করেননি। তারপরও ধর্মীয় বিশ্বাস আর ইরানের নীতির প্রতি সমর্থন রয়েছে দেশটির শিয়াদের। ইরাকের নাজাফ ও কারবালায় সব মিলিয়ে ৪০ লাখ মানুষ তার প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন বলে ধারণা করা হচ্ছে। নূর মোহাম্মদ, স্টার নিউজ। প্রায় ৪ দশক ইরান শাসন করা খামেনি কখনো দেশের সর্বোচ্চ নেতাই হতে চাননি। বলেছেন তিনি এই দায়িত্বের জন্য উপযুক্ত নয়, কিন্তু এরপর তিনি হয়ে ওঠেন আধুনিক ইরানের সবচেয়ে প্রভাবশালী নেতা, যিনি বদলে দিয়েছেন ইরানের ভবিষ্যৎ। তার শাসনকালের প্রায় পুরোটা সময় পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে ছিল ইরান। তারপরও ইরানকে অদম্য এক আঞ্চলিক শক্তিতে পরিণত করেছেন খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনের বৈঠকে নিজের নাম উঠতে মাথা নেড়ে এভাবেই আপত্তি জানাতে দেখা যায় আলী খামেনিকে। তার মুখে অনীহা, কণ্ঠে দ্বিধা। সেই মুহূর্তে হয়তো উপস্থিত কেউই ভাবেননি ইতিহাসের গতিপথ বদলে যেতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। ১৯৮৯ সালে ইসলামী বিপ্লবের নেতা ইমাম রুহুল্লাহ খোমেনির মৃত্যুতে পুরো ইরান শোকে স্তব্ধ। রাষ্ট্রের সামনে তখন সবচেয়ে বড় প্রশ্ন, কে হবেন নতুন সর্বোচ্চ নেতা। সংবিধান অনুযায়ী সেই সময় সর্বোচ্চ নেতার জন্য উচ্চ পর্যায়ের ধর্মীয় মর্যাদা গুরুত্বপূর্ণ বিবেচিত হতো। তাই আলোচনায় উঠে আসে বহু নাম। সেই তালিকায় ছিলেন আলী খামেনিও। কিন্তু বিশেষজ্ঞ পরিষদের বৈঠকের ভিডিওতে দেখা যায় নিজের নাম প্রস্তাব হওয়ার পর খামেনি বলেন তিনি নিজেকে এই দায়িত্বের জন্য যথেষ্ট উপযুক্ত মনে করেন না। সেই মুহূর্তে হয়তো তিনিও ভাবেননি কয়েক ঘন্টা পর ইতিহাস তার নামই লিখে রাখবে। ইরানের ক্ষমতার কেন্দ্র তখন শুধু রাজনৈতিক ছিল না, ছিল ধর্মীয়, বিপ্লবী এবং সাংবিধানিক শক্তির এক জটিল সমন্বয়। সেই সময়ের প্রভাবশালী নেতা আকবর হাশেমি রাফসানজানি বৈঠকে জানান, খোমেনি জীবদ্দশায় খামেনির নেতৃত্বের বিষয়ে ইতিবাচক মত প্রকাশ করেছিলেন। সেই বক্তব্য আলোচনার মোড় ঘুরিয়ে দেয়। ভোটাভুটির পর আলী খামেনিকে অস্থায়ীভাবে সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়। পরে সংবিধান সংশোধনের মাধ্যমে নেতৃত্বের যোগ্যতার শর্তেও পরিবর্তন আসে। এভাবেই শুরু হয় এক নতুন অধ্যায়। তারপর কেটে গেছে ৩৫ বছরেরও বেশি সময়। এই সময়ে খামেনি শুধু একজন রাষ্ট্রপ্রধান ছিলেন না, তিনি ছিলেন ইরানের নিরাপত্তা, পররাষ্ট্রনীতি, ক্ষেপণাস্ত্র কর্মসূচি, পারমাণবিক নীতি এবং এক্সেস অফ রেজিস্ট্যান্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকারী। তার সময় ইরান একদিকে কঠোর রাজনৈতিক নিষেধাজ্ঞার মুখে পড়েছে, অন্যদিকে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী আঞ্চলিক শক্তি হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করেছে। আর তাই অনেকের কাছে তিনি ছিলেন ইসলামী বিপ্লবের আদর্শের রক্ষক। খামেনির একটি দৃশ্য আজও বারবার ফিরে আসে। একটি ছোট্ট শিশু তাকে বলেছিল সে শহীদ হতে চায়। খামেনি তখন তাকে বলেছিলেন, আগে বড় হও, পড়াশোনা করো, বিজ্ঞানী হও, ৮০-৯০ বছর বেঁচে থাকো, তারপর যদি আল্লাহ চান তখন শহীদ হবে। এই কথার মধ্যেই যেন ধরা পড়ে তার আরেকটি দৃষ্টিভঙ্গি। রাষ্ট্র গড়তে আগে প্রয়োজন জ্ঞান, তারপর আত্মত্যাগ। বিশেষজ্ঞরা বলছেন, যিনি একদিন বলেছিলেন শীর্ষ নেতার পদের যোগ্য নন, তিনি ইতিহাস রচনা করলেন বলিষ্ঠ নেতৃত্বের। সেই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে গেলেন জ্ঞান চর্চা ও দেশপ্রেমের অনন্য আদর্শ। কাজী শাহরিন, স্টার নিউজ। তুরস্কের কাছে অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান বিক্রি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ন্যাটো সম্মেলনে তুর্কি প্রেসিডেন্টের সাথে বৈঠকে এমন ঘোষণাই দিয়েছেন স্বয়ং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এতেই তেলে বেগুনে জ্বলে উঠেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তার দাবি, তুরস্ক যুক্তরাষ্ট্রের মিত্রই নয়, বরং হামাস সহ সন্ত্রাসীদের মদদ দিচ্ছে। ন্যাটো সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যাকে বারবার খুব ভালো বন্ধু বলে আসছেন ট্রাম্প। বৈঠকে খোশ মেজাজেই দুই নেতা।
It's the best. খুশির কারণ তুরস্কের কাছে অত্যাধুনিক F-35 জঙ্গি বিমান বিক্রি করে মোটা অঙ্কের লাভ করবে যুক্তরাষ্ট্র। অন্যদিকে তুরস্ক পাবে মার্কিন সমতুল্য সামরিক সক্ষমতা। Turkey bought planes. It's the best plane. হ্যাঁ, তুরস্ক বিমান কিনছে, এটি সেরা বিমান। তারা বিমানগুলো কিনছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। যখন আপনি যুক্তরাষ্ট্র থেকে একটি বিমান কেনেন, তখন ইঞ্জিনের মেরামত সহ অন্যান্য কাজে সহায়তা করা আমাদের দায়িত্ব। Various things that happen, including just maintenance. শুধু যুদ্ধ বিমান বিক্রিই নয়, তুরস্কের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে যুক্তরাষ্ট্র, সেই ঘোষণাও দেন ট্রাম্প। I can tell you, we're going to be taking the sanctions off. আমরা নিষেধাজ্ঞাগুলো তুলে নিতে যাচ্ছি। আমরা বন্ধুদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে চাই না। ব্যাপারটা খুবই সহজ। And with Pete and everybody else, we're going to be taking the sanctions off. It's time. ট্রাম্পের এমন ঘোষণার পর যথারীতি চটেছেন নেতানিয়াহু। সিএনএন ও ফক্স নিউজ সহ বিভিন্ন মার্কিন গণমাধ্যমে ক্ষোভ ঝাড়েন দখলদার নেতা। তার অভিযোগ, তুরস্ক যুক্তরাষ্ট্রের বন্ধু নয়, আঙ্কারা গাজার হামাস সহ অন্যান্য গোষ্ঠীকে সহায়তা করছে। It doesn't make Turkey a friendly or তুরস্ক কোনো বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র নয়। তাদের হাতে F-35 তুলে দেওয়া হলে মধ্যপ্রাচ্যের কৌশলগত শক্তির ভারসাম্য নষ্ট হবে। He harbors Hamas, the Hamas terrorists. অবশ্য ট্রাম্পের ঘোষণাকে ইতিবাচক হিসেবেই দেখছে আঙ্কারা। Amerika ile daha önce de görüştük. অবশ্যই আপনারা জানেন, F-35 বিষয়টি আমাদের জন্য নতুন নয়। আমরা আগেও আমেরিকার সাথে আলোচনা করেছি এবং 5টি বিমানের প্রতিশ্রুতি পেয়েছি। ট্রাম্পও এই ব্যাপারে আমাদের কথা দিয়েছিলেন। ট্রাম্প সব সময় তার কথা রাখেন। Sözü var. রাশিয়ার কাছ থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে 2020 সালে তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দেশটিকে F-35 কর্মসূচি থেকেও বাদ দেয় ওয়াশিংটন। 6 বছর পর সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং যুদ্ধ বিমান বিক্রির কথা জানালেন ট্রাম্প। এটিকে যুক্তরাষ্ট্রের নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে। তবে এই সিদ্ধান্ত কার্যকর করতে কংগ্রেসের অনুমোদন সহ কিছু আইনি বাধা পার হতে হবে। নূর মোহাম্মদ, স্টার নিউজ। এদিকে ইউক্রেনকে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিচ্ছে যুক্তরাষ্ট্র। এই ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সাথে বৈঠকে ট্রাম্প বলেন, লাইসেন্স পাবার পর এই অস্ত্র ইউক্রেন নিজেরাই তৈরি করতে পারবে, ফলে সরবরাহে ঘাটতি নিয়ে কোনো অভিযোগ থাকবে না। রাশিয়ার ক্ষেপণাস্ত্র মোকাবেলায় দীর্ঘদিন ধরে এই ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন জেলেনস্কি। আমরা ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দেব। তারা এখন নিজেরাই এই ক্ষেপণাস্ত্র তৈরি করবে। এ বিষয়ে আমরা এখনও কোম্পানিটিকে জানাইনি, তবে আমি নিশ্চিত তারা এতে খুশিই হবে। এই ক্ষেপণাস্ত্র তৈরি প্রাণঘাতী নয়, কারণ এটি একটি প্রতিরক্ষামূলক ব্যবস্থা, আক্রমণাত্মক নয়। চীনের কাছ থেকে 8টি অত্যাধুনিক সাবমেরিন কিনেছে পাকিস্তান। 76 মিটার দীর্ঘ এই সাবমেরিন শত্রুপক্ষের রাডার ফাঁকি দিয়ে টানা কয়েক সপ্তাহ পানির নিচে ডুবে থাকতে পারে। পিএনএস হ্যাঙ্গর নামে এই স্টিলথ সাবমেরিন দক্ষিণ এশিয়ার সমুদ্র সীমায় ক্ষমতার ভারসাম্য বদলে দেবে বলে মনে করা হচ্ছে। করাচি বন্দরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হলো পাকিস্তান নৌবাহিনীর নতুন সাবমেরিন পিএনএস হ্যাঙ্গরকে। উৎসব মুখর পরিবেশে সমুদ্রের বুকে নিজেদের নতুন শক্তির জানান দিল ইসলামাবাদ। 76 মিটার দীর্ঘ এই হ্যাঙ্গর সাবমেরিনটি মূলত চীনের তৈরি। চীন থেকে একই ধরনের মোট 8টি সাবমেরিন আনছে পাকিস্তান। বিশেষ প্রযুক্তির কারণে শত্রুপক্ষের রাডারের চোখ এড়িয়ে এটি টানা কয়েক সপ্তাহ পানির নিচে ডুবে থাকতে পারে, যা একে বর্তমান সময়ের অন্যতম বিপজ্জনক ডুবোজাহাজে পরিণত করেছে। গত বছর কাশ্মীরের পেহেলগামে হামলার জেরে যুদ্ধে জড়ায় ভারত ও পাকিস্তান। 4 দিনের যুদ্ধে ভারতকে রুখে দিয়েছিল পাকিস্তানের চীনা যুদ্ধাস্ত্র। এবার সমুদ্রের নিচের সক্ষমতা বাড়াতে এই হ্যাঙ্গরবহর যুক্ত করল শাহবাজ শরীফ সরকার। বিশ্লেষকদের দাবি, নতুন এই প্রযুক্তি ভারত মহাসাগরের পূর্বাঞ্চলে পাকিস্তানের শক্তি বাড়াবে।
ভবিষ্যতে ভারতের সঙ্গে যে কোনো সংঘাতের সময় এই সাবমেরিনগুলো আমাদের নৌবাহিনীর পানির নিচের সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে। সমুদ্রে একটি সাবমেরিনের হুমকি আর 10টি সাবমেরিনের হুমকি প্রায় সমান, কারণ পানির নিচে থাকা সাবমেরিনটির সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করতে না পারা পর্যন্ত যে কোনো যুদ্ধ জাহাজের জন্যই ওই এলাকায় নিরাপদে চলাচল করা অসম্ভব। আর এটি নিশ্চিতভাবেই ভারতীয় সামরিক নেতৃত্বের জন্য বড় উদ্বেগের কারণ। পাকিস্তানে বর্তমানে সাবমেরিন রয়েছে 8টি, অন্যদিকে 19টি সাবমেরিন নিয়ে ভারত এখনও সংখ্যার বিচারে অনেকটাই এগিয়ে। তবে ভারতীয় বিশ্লেষকদের মতে অপারেশন সিঁদুরের মতো কোনো পরিস্থিতি তৈরি হলে ভারতকে এখন নতুন রণকৌশল ভাবতেই হবে। তাছাড়া পাকিস্তানের পেছনে চীনের এই সামরিক সহযোগিতা এবং ভারত মহাসাগরে বেইজিংয়ের আধিপত্য নয়াদিল্লির জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। মাজিদ শাহরিয়ার, স্টার নিউজ। ভারতে $50 কোটি বিনিয়োগ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। ক্যানবেরায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অ্যান্থনি আলবানিজের বৈঠকের পর এই ঘোষণা এলো। 2 দিনের সফরে এখন অস্ট্রেলিয়ায় আছেন মোদী, তবে তার সফরকে ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা। অস্ট্রেলিয়া যাতে মোদীর কাছে ভারতের মানবাধিকার ও সংখ্যালঘু পরিস্থিতি তুলে ধরে সেই আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ভিক্টোরিয়া গভর্নমেন্ট হাউসে জমকালো আয়োজন, কারণ 3 বছর পর অস্ট্রেলিয়া সফর করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গান স্যালুট ও গার্ড অব অনারের মধ্য দিয়ে স্বাগত জানানো হয় ভারতের প্রধানমন্ত্রীকে। তাকে বরণ করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ও ভিক্টোরিয়ার গভর্নর মার্গারেট গার্ডনার। এরপর মোদী ও আলবানিজ অংশ নেন অস্ট্রেলিয়া ইন্ডিয়া ইকোনমিক রোডম্যাপ সম্মেলনে। বৈঠকের আলোচ্য সূচিতে ছিল জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতা। 2047 সালের মধ্যে 100 গিগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে ভারত। সেই লক্ষ্য বাস্তবায়নে অস্ট্রেলিয়ার বিশাল ইউরেনিয়াম মজুদকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন মোদী। পাশাপাশি গ্রিন হাইড্রোজেন, গুরুত্বপূর্ণ খনিজ, সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কোয়ান্টাম প্রযুক্তিতে যৌথ বিনিয়োগেরও আহ্বান জানান তিনি। পারমাণবিক জ্বালানি, গ্রিন হাইড্রোজেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি ও সেমিকন্ডাক্টর খাতে আমাদের সামনে ঐতিহাসিক সহযোগিতার সুযোগ রয়েছে। ভারতের অর্থনীতি আপনাদের বিনিয়োগের জন্য নিরাপদ, স্থিতিশীল এবং টেকসই প্রবৃদ্ধির সুযোগ দেবে। $10 बिलियन से ज्यादा का सपोर्ट दिया। মোদীর বক্তব্যের পরে ভারতের ন্যাশনাল ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ডে অতিরিক্ত $50 কোটি অস্ট্রেলীয় ডলার বিনিয়োগের ঘোষণা দেয় দেশটির বৃহত্তম পেনশন তহবিল অস্ট্রেলিয়ান সুপার। আলবানিজ বলেন, বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতির অংশ হতে চায় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ব্যবসার প্রযুক্তি ও দক্ষতা ভারতের প্রবৃদ্ধির যাত্রায় অংশ নিতে চায়। আমরা এই অংশীদারিত্বকে আরও এগিয়ে নিতে চাই। তবে সফরটি শুধু অর্থনৈতিক কূটনীতিতেই সীমাবদ্ধ নেই। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ক্যানবেরার প্রতি আহ্বান জানিয়েছে দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের মানবাধিকার পরিস্থিতি, সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টিও যাতে গুরুত্বের সঙ্গে তুলে ধরে অস্ট্রেলীয় সরকার। এদিকে ইসলামোফোবিয়া বিরোধী একটি সংগঠন মোদীর সফরের প্রতিবাদে বিক্ষোভের ঘোষণা দিয়েছে। ইফফাত ইরা, স্টার নিউজ। দীর্ঘ 1 বছর পর বাংলাদেশের কারাগার থেকে দেশে ফিরলেন 4 ভারতীয় নাগরিক। কেবল বাংলাভাষী হবার কারণে তাদের গ্রেপ্তার করেছিল দিল্লি পুলিশ। ভারতের সুপ্রিম কোর্টের কাছে নাগরিকত্বের প্রমাণ দেবার পর অবশেষে নিজ দেশের নাগরিকদের দেশে ফিরিয়ে নিতে বাধ্য হলো ভারত। 1 বছর পর যেন নতুন জীবন ফিরে পেলেন সুইটি বিবি ও দানেশ শেখ। ভারতীয় নাগরিকত্বের সব রকম বৈধ প্রমাণ থাকা সত্ত্বেও কেবল বাংলা ভাষায় কথা বলার কারণে গত বছরের জুনে দিল্লির রোহিণী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এরপর কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই আসাম সীমান্ত দিয়ে জোর করে তাদের ঠেলে দেয়া হয় বাংলাদেশে। অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ পুলিশের হাতে আটক হয়ে দীর্ঘ 1 বছর কারাভোগ করতে হয় তাদের। বিষয়টি ভারতের সুপ্রিম কোর্টের নজরে আনা হলে নড়েচড়ে বসে ভারতীয় প্রশাসন। গত বছরের ডিসেম্বরে অন্তর্বর্তীকালীন নির্দেশে অন্তঃসত্ত্বা সোনালী বিবিকে ভারতে ফিরিয়ে নেওয়া হলেও তার স্বামী দানেশ শেখ, প্রতিবেশী সুইটি বিবি ও তার 2 শিশু সন্তান বন্দী ছিলেন বাংলাদেশের কারাগারে। জাহাজে প্লেনে করে তখন আমাদেরকে জঙ্গলে ছেড়ে দিয়েছে, আসাম কুড়িগ্রাম বর্ডারে। আমরা মুসলমান,
আমি বাংলা কথা বলতাম তার জন্য। আমার বউ আছে, আমার বাচ্চা ছেলে আছে, আমার মা বাপদেরকে আমি 1 বছর থেকে দেখতে পাইনি। দিল্লিতে আমরা কাজ করতাম, তো পুলিশ আমাকে উঠে নিয়ে চলে যেত। অমানবিক পুশব্যাক নীতি নিয়ে ভারতেই তৈরি হয়েছে তীব্র সমালোচনা। সীমান্ত পার হওয়ার পর তাদের বিএসএফ ও স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আইনি লড়াইয়ে নাগরিকত্ব প্রমাণ করে নিজ দেশে ফিরলেও ভারতের নিরাপত্তা বাহিনীর অমানবিক আচরণ ভুলতে পারছে না ভুক্তভোগী পরিবারগুলো। কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই বাংলাভাষী মুসলিমদের পুশব্যাক করার এই নীতি ভারতের গণতান্ত্রিক ভাবমূর্তিকে বিশ্বজুড়ে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। মাজিদ শাহরিয়ার, স্টার নিউজ। এই ছিল স্টার ওয়ার্ল্ডে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।